বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য, ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। আগস্ট 2024 আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে তার মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। গত কয়েক মাস ধরে অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। আর এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশে ভয়াবহ এক নয়া সংকট দেখা দিয়েছে। অর্থাভাব এবং কর্মী সংকটে দেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাতে করে নিরোধের ভান্ডার প্রায় শেষ হবার পথে। মানে এরকম অস্থির পরিস্থিতির মধ্যে নিরোধের ব্যবহার এক ধাক্কায় নাকি বহুগুণ বেড়ে গিয়েছে। আর তাতে করে মেডিকেল স্টোর থেকে শুরু করে হাসপাতাল সব জায়গায় হাহাকার পরিস্থিতি। হিসেব বলছে মাত্র 40 দিনের মতো নিরোধ মজুত রয়েছে। যেভাবে ব্যবহার চলছে তা যদি চলতে থাকে তাহলে 1.5 মাসের মধ্যেই মজুত শেষ হয়ে যেতে পারে। এদিকে নতুন বছর শুরুর দিকে 1 মাস নিরোধ সরবরাহ বন্ধ থাকতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছর ধরে বাংলাদেশে জন্ম নিরোধকের যোগান ক্রমশ কমে যাচ্ছে। ন্যাশনাল লেভেলের এক সমীক্ষা চালানো হয়েছিল, সেখানে 50 বছরে প্রথমবার মোট জন্মহার বৃদ্ধি পেয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটায়। আগস্ট 2024 আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। 12 ডিসেম্বর ই রিকশাতে চেপে যাচ্ছিলেন হাদি, আর এই সময় তাকে এক দুষ্কৃতী গুলি করে বলে অভিযোগ। প্রাথমিকভাবে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরিস্থিতি খারাপ হলে তাকে স্থানান্তরিত করা হয় এভার কেয়ার হসপিটালে, কিন্তু সেখানেও তার স্বাস্থ্যের উন্নতি হয়নি। এরপর তাকে গত শনিবার সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। হাদের মৃত্যুর পরই কট্টরপন্থীরা রাস্তায় নেমে পড়ে। বৃহস্পতিবার গোটা রাত বাংলাদেশ জুড়ে আগুন জ্বলেছে। আক্ষরিক অর্থে গৃহযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে। আর এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে কট্টরপন্থী মুসলিমদের তাণ্ডব চলেছে। ইতিমধ্যেই বহু সরকারি অফিস বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ওসমান হাদির শেষ যাত্রা ঘিরে বিপুল জমায়েতের মধ্যেই একদল জনতা সংসদ ভবনের চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করে। তাদের আটকে দেয় সেনা। এদিকে হাদির শেষকৃত্যে যোগ দিয়ে অনেকেই শাহবাগ চত্বরে জমায়েতের জন্য ডাক দেন। এই জানাজায় যোগ দিয়ে হাদির দাদা আবু বকর সিদ্দিক ভাইয়ের মৃত্যুর বিচার চেয়ে বলেন, আপনাদের কাছে আমার শুধু একটাই দাবি, 7-8 দিন হয়ে গেল দিনের আলোয় প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুম্মার নামাজের পরে আততায়ী প্রকাশ্যে গুলি করে এবং তারপরে যদি সে পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। যদি বর্ডার পাস হয়ে যায় 5-7 ঘন্টায়, তারা কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, 7-8 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। ঠিক কি বলেছেন আবু বকর সিদ্দিক, ওসমান হাদির দাদা? শুনবো। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায় 5 থেকে 7 ঘন্টা সময়, তারা কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। আপনারা ওর বক্তব্য শুনেছেন, আপনারা শহীদ ওসমান হাদির টক শো শুনেছেন। ও সব সময় শহীদি তামান্না করত। হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি
সেই মত নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ করতির আমি ছাড়বো না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ভাইরা আমার, 7-8 দিন হলো, এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রশেদ প্রধান প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপর যারা হামলা করেছে হিন্দুস্তান তাদের আশ্রয় দিয়েছে, তাদের ফেরত দিতে হবে। তারপর হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলে, ভারতীয় দূতাবাসে কিছু চরমপন্থী এসেছিল, ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। কি বলেছেন রাশেদ প্রধান, শুনবো এবার। আমার ভাই হাদি বলেছিল, শহীদ হব কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে। আমার ভাই হাদি তার জীবন দিয়েছে। আমার ভাই হাদি শহীদ মৃত্যুকে বরণ করেছে। কিন্তু আমার ভাই হাদি জুলাইকে বিক্রি হতে দেয় নাই। আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই। হাদির দেহটা আজকে নিথর, বাইরে থেকে বাংলাদেশের পথে আসছে, কিন্তু সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জ্বলজ্বল করে জ্বলছে। সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পথ চলা, তাহলেই আদির আত্মা শান্তি পাবে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে। আমাদের দাবি ছিল, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে হিন্দুস্তান আশ্রয় দিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছে, ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী। ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী কোনো বিষয় নিয়ে যদি আপোষ না করে, মাথা নত না করে, একরোখা থাকে, তাকে বলা হয় চরমপন্থী। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। আপনাদের ওই চরমপন্থীকে আমরা গালি হিসেবে নেই না, আমরা সম্মানের সাথে নেই। কারণ আপনাদের জানা থাকা উচিত, হাদি শহীদ হতে পারে, লাখো হাদি ঘরে ঘরে তৈরি হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।